আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রবিউল আওয়াল, সিনিয়র সহকারী শিক্ষক, উজানচর কেয়ান উচ্চ বিদ্যালয়, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছে। আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের পদার্থের গঠন নিয়ে আজকে আলোচনা হবে। শিক্ষার্থী বন্ধুরা, পদার্থের গঠন অধ্যায়ে মৌলিক জিনিসগুলি নিয়ে আলোচনা করব। তা হলো পদার্থ, মৌলিক ও যৌগিক পদার্থ, অণু ও পরমাণু এবং পরমাণুর গঠন। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমাদের জানা দরকার পদার্থ কি? যার ভর আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করে তাকে পদার্থ বলে। শিক্ষার্থী বন্ধুরা, যেমন আমার হাতে একটি লোহার টুকরা, তোমরা যদি নিত্যি দিয়ে মাপো অবশ্যই তার একটা নির্দিষ্ট ভর পাবে। শিক্ষার্থী বন্ধুরা, জায়গা দখল করে এই লোহার খণ্ডটা কিন্তু আমাদের এই উন্মুক্ত পরিবেশে জায়গা দখল করছে। কিন্তু স্পষ্ট করার জন্য আমি একটি বাস্তব উদাহরণ দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো বোতলের মধ্যে একটি লোহার খণ্ড আছে এবং স্পষ্টই দেখা যাচ্ছে যে পানির মধ্যে লোহার খণ্ডটি জায়গা দখল করে আছে। শিক্ষার্থী বন্ধুরা, পদার্থ বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করে। যেমন এই যে দেয়াল সহ বোর্ডটি আমি বল প্রয়োগ করছি নাড়ানোর জন্য, কিন্তু কিছুতেই পারি নাই, কারণ আমি বল প্রয়োগ করছি এবং এই দেয়াল সেও বল প্রয়োগ করছে, অর্থাৎ বাধার সৃষ্টি করছে। শিক্ষার্থী বন্ধুরা, তারপর মৌলিক ও যৌগিক পদার্থ। প্রথমে মৌলিক পদার্থ কাকে বলে? যে সকল পদার্থকে ভাঙলে অর্থাৎ রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। যেমন লোহা Fe মৌলিক পদার্থ, সোডিয়াম মৌলিক পদার্থ, স্বর্ণ মৌলিক পদার্থ, রূপা মৌলিক পদার্থ, অ্যালুমিনিয়াম মৌলিক পদার্থ, তামা মৌলিক পদার্থ ইত্যাদি। যেমন এই লোহার মৌলিক পদার্থ, এই লোহাকে ভাঙলে কিংবা রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে লোহা ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, কাজেই লোহা একটা মৌলিক পদার্থ। শিক্ষার্থী বন্ধুরা, যৌগিক পদার্থ যে সকল পদার্থকে ভাঙলে অর্থাৎ রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে। যেমন পানি একটি যৌগিক পদার্থ H2, সোডিয়াম ক্লোরাইড। শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখো পানি, এই যে পানি একটি যৌগিক পদার্থ, কারণ পানিকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে হাইড্রোজেন এবং অক্সিজেন নামক দুটি মৌলিক পদার্থ পাওয়া যায়। শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখো সোডিয়াম ক্লোরাইড আমাদের খাবার লবণ, এই খাবার লবণকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে সোডিয়াম এবং ক্লোরিন দুটি মৌলিক পদার্থ পাওয়া যাবে, কাজেই সোডিয়াম ক্লোরাইড একটি যৌগিক পদার্থ। শিক্ষার্থী বন্ধুরা, অণু, অণু কাকে বলে? যেমন আমি এক অণু ক্লোরিন গ্যাস লিখলাম Cl2, এক অণু অক্সিজেন লিখলাম, এক অণু পানি লিখলাম। তাহলে এখানে এই দুইটা হলো মৌলিক পদার্থ আর পানি হলো যৌগিক পদার্থ। তাহলে আমরা সংজ্ঞাটা এইভাবে দিই, মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীন অস্তিত্বের অধিকারী কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, তাকে অণু বলে। অর্থাৎ অণু স্বাধীন বটে, কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ যদি করতে হয় তাহলে পরমাণুতে পরিণত হতে হয়। শিক্ষার্থী বন্ধুরা,
তারপর পরমাণু, যেমন এই যে একটি ক্লোরিন পরমাণু, একটি অক্সিজেন পরমাণু, একটি হাইড্রোজেন পরমাণু ইত্যাদি। শুধুমাত্র মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা স্বাধীন অস্তিত্বের অধিকারী নয় কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, তাদেরকে পরমাণু বলে। শিক্ষার্থী বন্ধুরা, পরমাণুর গঠন, এর মানে পরমাণু কি কি নিয়ে গঠিত। আমরা জানি পরমাণুকে ভাঙলে কণিকা পাওয়া যায়। কণিকাগুলো কি কি? মৌলিক কণিকাগুলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন, এবং চারিদিকে বিভিন্ন শক্তি স্তরে ঘূর্ণায়মান অবস্থায় থাকে ইলেকট্রন। প্রোটনের চার্জ ধনাত্মক, ইলেকট্রনের চার্জ হলো ঋণাত্মক এবং নিউট্রনের কোনো চার্জ নেই। শিক্ষার্থী বন্ধুরা, একটি মৌলের পরমাণুতে যতটা প্রোটন থাকবে ঠিক ততটা ইলেকট্রন থাকবে, আর প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা পরস্পর সমান ও বিপরীতধর্মী চার্জ বিধায় পরমাণুর চার্জ নিরপেক্ষ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অধ্যায়টি খুব সুন্দরভাবে পড়বে। পরিশেষে তোমাদের মঙ্গলময় ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।